স্টুডেন্ট অল ইউনিট চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা মেনলি যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য। অনেকেই দেখলাম ভিডিওতে বা ফেসবুকে যে আমি ভিডিওগুলো পোস্ট করছি সেখানে দেখলাম তোমরা অনেকেই কমেন্ট করছো বা বলছো যে মাধ্যমিকে প্রশ্ন মান 5 বা যেগুলো 3 নম্বর থাকে সেগুলোতে তোমাদের খুব একটা অসুবিধা হচ্ছে না, কিন্তু কোশ্চেনের মান 2 নম্বর যেগুলো থাকে সেগুলো নাকি ঠিকঠাক করে তোমরা পারছো না বা বুঝতে পারছো না, কি করে লিখতে হবে সব জানতে পারছো না, বা অনেকের হয়তো পড়া হয়ে গেছে কিন্তু রিভিশন দেওয়ার সময় অসুবিধা হচ্ছে। আজকের ভিডিওটা তাদের জন্য। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোশ্চেনের মান 2 নম্বর যেগুলো আসার মতো আছে সেগুলো আমি আজকের ভিডিওতে ডিসকাস করব। চ্যাপ্টারের প্রথম দিক থেকে তোমাদেরকে আজকে পড়াচ্ছি, তো তোমরা কন্টিনিউ যারা ভিডিওগুলো দেখবে অল টোটাল কোশ্চেনের মান 2 নম্বর যেগুলো থাকবে, অর্থাৎ তোমরা যেগুলো টেস্ট পেপার প্র্যাকটিস করতে গিয়ে তোমাদের চোখের সামনে এখন পড়ছে আর কি, সেইগুলো নিয়ে কিন্তু এখন ডিসকাস করব। তো তোমাদের ফার্স্ট চ্যাপ্টারের নাম তোমরা অলরেডি জানো, বহির্জাত প্রক্রিয়া। তো আমাদের এই প্রথম চ্যাপ্টার থেকে কোন প্রশ্নগুলো বেশি আসতে পারে। তো রিসেন্টলি আমি দেখলাম অনেকগুলো টেস্ট পেপারের পেজেই যেগুলো আছে যে বহির্জাত প্রক্রিয়া বলতে কি বোঝো। তো দেখো, যারা পড়াশোনা ঠিকঠাক করে করছো বা জানো তারা তো অবশ্যই সামান্য নলেজ আছে। যারা একদমই জানো না, বিশেষ করে তাদের জন্য বলছি। দেখো, গোটা পৃথিবী যদি আমি এভাবে ভাবি তাহলে পৃথিবীর ভেতরে আমরা ক্লাস 7-এ 8-এ এইগুলো কিন্তু পড়েছিলাম, কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, শিলামণ্ডল। তো এইগুলো কিন্তু সব অন্তর্জাত প্রক্রিয়া। তাহলে বহির্জাত প্রক্রিয়া মানে কি? পৃথিবীর বাইরের পোর্শন। এবার বাইরের পোর্শন মানে কি? পৃথিবীটা আমরা এরকম আঁকি ঠিকই, কিন্তু পৃথিবী কিন্তু আকৃতি অরিজিনালি এরকম না। পৃথিবীর যেখানটা পাহাড় আছে, ধরো হিমালয় পর্বত আছে, সেখানটা এতটা উঁচু হবে। যেখানে প্রশান্ত মহাসাগর আছে সেখানটা নিচু, বা সেন্ট মারিয়ানা খাত এতটা নিচু হবে। তাহলে এইরকম পৃথিবীর উপরের পোর্শনে যে এবড়ো খেবড়ো ভূমিরূপটা আছে, তাহলে এটা কিন্তু কন্টিনিউ পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে এই প্রক্রিয়ার আবার আমরা 3টে প্রশ্নের মান 2 নম্বর জানবো। দেখো, একটা হচ্ছে অবরোহণ, তোমরা নিশ্চয়ই জানো। আর একটা হচ্ছে আরোহণ, আর একটা হচ্ছে পর্যায়ন। তাহলে এই 3টে ল্যাঙ্গুয়েজ তোমাকে ভালো মতো জানতে হবে এবং টোটালটা তোমাকে জানতে হবে। যদি জানো তাহলে এখান থেকে কিন্তু তুমি 3-4টে কোশ্চেনের মান 2 নম্বর এখান থেকে পেরে যাচ্ছ। অলরেডি প্রথম চ্যাপ্টারে এই প্রশ্নগুলো টেস্ট পেপারে কিন্তু বারবার আছে আমি দেখলাম। তাহলে অবরোহণ কি, আরোহণ কি, আর হচ্ছে পর্যায়ন কি। অবরোহণ কথার মানেও যা, এটার মানেও যা, এটা হচ্ছে ক্ষয় প্রক্রিয়া। আরোহণ মানে কি? এটা মানে হচ্ছে সঞ্চয় প্রক্রিয়া। আর পর্যায়ন কি? এই দুটো একসঙ্গে হচ্ছে পর্যায়ন। আসলে দেখো, যদি কোনো জায়গায় ক্ষয় না হয় তাহলে আর একটা জায়গা কখনোই কিন্তু সঞ্চয় করা কিন্তু সম্ভব না। অর্থাৎ কোনো একটা জায়গা যদি আমাকে সঞ্চয় করতে হয় আগে সেখানে ক্ষয় করতে হবে, অথবা কোনো একটা জায়গা যদি ক্ষয় হয় তাহলেই কিন্তু সেটা আরেকটা জায়গা থেকে কিন্তু তাহলে সঞ্চয় হবে, না হলে কিন্তু হবে না। তাহলে অবরোহণ কাকে বলে? পৃথিবীর ওপরে যে সমস্ত শক্তিগুলো কন্টিনিউ ক্ষয় প্রক্রিয়া করছে, এবার ক্ষয় প্রক্রিয়া কে করে? অবশ্যই নদী করে, অবশ্যই বায়ু করে, আর কি আছে? হিমবাহ করে, আর কি করে? আবহবিকার করতে পারে, পুঞ্জিত ক্ষয় করতে পারে, নগ্নিভবন করতে পারে। তাহলে পৃথিবীর ওপরের পোর্শন যেভাবেই ক্ষয় হোক না কেন সেটাই হচ্ছে অবরোহণ। এই ক্ষয় করা পদার্থগুলো যখন কোনো একটা জায়গায় সঞ্চয় হবে তাহলে সেটাই কি হবে? আরোহণ। আর এই দুটো প্রক্রিয়া একসাথে হয় বলেই কিন্তু তখন তাকে কি বলা হচ্ছে? পর্যায়ন। তাহলে তোমাকে এখান থেকে 4টে 2 নম্বরের প্রশ্ন হচ্ছে, বহির্জাত প্রক্রিয়া কাকে বলে, অবরোহণ কাকে বলে, আরোহণ কাকে বলে, আর পর্যায়ন কাকে বলে। এই ভিডিওগুলো কিন্তু শুধুমাত্র যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য খুব কম সময় জাস্ট কনসেপ্টটা বোঝানোর জন্য হচ্ছে। এটা কিন্তু গোটা চ্যাপ্টারটা কিন্তু ভালো ডিটেলসে বোঝানো হবে না এখন। যারা রিসেন্ট ক্লাস 10-এ উঠেছো আর কি, তাদের জন্য ভিডিওর পরে আসবে। এই ভিডিওগুলো কিন্তু শুধুমাত্র যারা মাধ্যমিক দিচ্ছ এই মুহূর্তে তাদের জন্য, আর বিশেষ করে 2 নম্বরের জন্য যারা রেডি হচ্ছ। এবার অনেকেই দেখো জলচক্রটা 1 নম্বরের মতো করে লিখতে পারছো, কিন্তু যখন আমার প্রশ্নমান 2 নম্বর আসছে তখন তোমরা লিখতে পারছো না যে জলচক্র জিনিসটা কি। তাহলে এই জলচক্র জিনিসটা কি? আমরা জানি যে গোটা পৃথিবীতে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। তাহলে আমি যদি দেখি সমুদ্র, তাহলে গোটা পৃথিবীতে বেশিরভাগ জায়গাটা জুড়ে কিন্তু সমুদ্র আছে। অর্থাৎ আমি যদি বলি তাহলে 3-এর 4 ভাগই আছে জল এখানে। এবার এই জলের মধ্যে কিন্তু ভৌমজল, নদীর জল, হিমবাহের জল, এমনকি গোটা সমুদ্রের জলটাও কিন্তু বোঝাচ্ছে।
তাহলে এই সমুদ্র জল কন্টিনিউ কি হচ্ছে, আমি ধরে নিলাম আমার এই পোর্শনটা সমুদ্র, আর এই উপরে আছে বায়ুমণ্ডল। তাহলে কন্টিনিউ কি হচ্ছে, এই সমুদ্র জল কন্টিনিউ বাষ্প আকারে উপরের দিকে উঠছে, উপরে উঠে মেঘ আকারে ঘনীভূত হচ্ছে, আবার বৃষ্টি আকারে কিন্তু এইভাবে কি করছে, ঝরে পড়ছে। তাহলে সমুদ্রের জল মহাশূন্য উঠছে, বাষ্প হচ্ছে, মেঘ আকারে আবার বৃষ্টি হয়ে নিচের দিকে ঝরে পড়ছে। আর কিছু কিছু জল বাষ্প হওয়ার পরে কি হচ্ছে, যদি হিমালয়ের মতো কোনো উঁচু পাহাড় পর্বত থাকে সেখানে কিন্তু বরফ আকারে কিন্তু এইভাবে জমা হবে। তারপরে এই বরফের এই পর্বতের গা বেয়ে নদী আকারে আস্তে আস্তে নেমে এসে কোনো না কোনো লাস্টে মোহন অর্থাৎ সমুদ্রে কিন্তু মিশবে। অর্থাৎ গোটা পৃথিবীতে এই যে জলের যে চক্রাকার আবর্তন, অর্থাৎ সমুদ্রের জল বাষ্প আকারে উপরে উঠলো, কিছুটা বরফ আকারে জমা হলো, আবার পরোক্ষভাবে সেগুলো আবার সমুদ্রে ফিরে এলো। তাহলে এই যে জলের যে চক্রাকার আবর্তন, অর্থাৎ এটা হচ্ছে তোমার সমুদ্রমণ্ডল বা জলমণ্ডল, আর এটা হচ্ছে বায়ুমণ্ডল। তাহলে সমুদ্রমণ্ডল আর বায়ুমণ্ডলের মধ্যে এই যে চক্রাকার যে আবর্তন হচ্ছে, এটাকে কিন্তু এক কথায় বলা হয় জলচক্র। এটা তোমাদের কিন্তু 2 নম্বর কোশ্চেন আসতে পারে। আর একটা কি, ধারণ অববাহিকা। এই ধারণ অববাহিকা জানার আগে তোমাকে জানতে হবে শুধু নদী অববাহিকা কাকে বলে। যদি তুমি নদী অববাহিকাটা জানো তাহলে কিন্তু তুমি ধারণ অববাহিকাটা জানবে। দেখো, কোনো একটা অঞ্চলের নদী নিয়ে যদি আলোচনা করতে হয়, ধরো গঙ্গা নদী, এখানে ধরো গঙ্গোত্রী হিমবাহ থেকে তৈরি হলো, তৈরি হয়ে আস্তে আস্তে শেষে এসে কিন্তু বঙ্গোপসাগরে ধরো মিশলো নদীটা। তাহলে এর পাহাড়ি অঞ্চলে যখন নদী থাকবে, অনেকগুলো কি হবে, উপনদী এসে তার সাথে মিশবে, নিচে এসে কি হবে, অনেকগুলো আবার শাখা নদী ভাগ হয়ে যেতে পারে। তাহলে এই টোটাল যে অঞ্চলটার মধ্যে থেকে নদীটা প্রবাহিত হচ্ছে, উপনদী, শাখা নদী, মূল নদী বা প্রধান নদী, এই টোটাল অঞ্চলটাকে বলা হবে নদী অববাহিকা। তাহলে এই টোটাল অঞ্চলটা হচ্ছে নদী অববাহিকা। এর মধ্যে শুধু তাহলে ধারণ অববাহিকা কোনটা, এর মধ্যে ধারণ অববাহিকা হচ্ছে এই নদীর উচ্চ গতিতে মূল নদী আর এই যে অনেকগুলো উপনদী এসে মিলছে, তাহলে এই টোটাল যে জায়গাটা এটাকে বলা হচ্ছে ধারণ অববাহিকা। অর্থাৎ এখানে তোমার কিন্তু দুটো প্রশ্ন হচ্ছে, একটা হচ্ছে ধারণ অববাহিকা আর একটা হচ্ছে শুধ অববাহিকা। তাহলে ধারণ অববাহিকা কাকে বলে বললাম, তাহলে ধারণ অববাহিকা হচ্ছে নদীর উচ্চ গতিতে প্রধান নদী আর উপনদী মিশে যেটা তৈরি হচ্ছে সেটা ধারণ অববাহিকা। আর শুধ অববাহিকা কি বললাম, প্রধান নদী, উপনদী, শাখা নদী সবকিছু মিলেমিশে যেটা হচ্ছে সেটা হচ্ছে অববাহিকা। এইবার প্রশ্ন আসতে পারে জলবিভাজিকা কি। দেখো, জলবিভাজিকা হচ্ছে, এখানে প্রশ্নের মধ্যে উত্তর লুকানো আছে, বিভাজিকা। বিভাজিকা মানে কি, বিভাজিত করা, ডিভাইড করে দেওয়া। তো কোনো একটা উচ্চভূমি ধরো থাকলো, এখানে এখান থেকে একটা নদী প্রবাহিত হলো, এখান থেকে একটা নদী প্রবাহিত হলো, তাহলে এই মাঝখানে যে এই উচ্চভূমিটা এই দুটো নদীগোষ্ঠীকে যে পৃথক করলো, এদিকে একটা নদীগোষ্ঠী, এদিকে একটা নদীগোষ্ঠী, আর এখানে একটা উচ্চভূমি, তাহলে এই যে পৃথক করলো যে জায়গাটা, এটাকে বলা হচ্ছে জলবিভাজিকা। যদি তুমি আমাদের ভারতের ম্যাপটা ভালো করে দেখো, তাহলে ভালো করে দেখবে ভারতের উত্তর পোর্শনটা এইভাবে আছে, আর ভারতের দক্ষিণ পোর্শনটা এইভাবে আছে, আর ঠিক মাঝখানে আছে কি আছে, বিন্ধ্য পর্বত। অর্থাৎ ভারতের উত্তর দিকের নদী আর দক্ষিণ দিকের নদীর মাঝখানে বিন্ধ্য পর্বত কিন্তু এই জলবিভাজিকার কাজ করছে। এই জন্য তোমাদের 5 নম্বর একটা প্রশ্ন দেখা আছে, দেখবে উত্তর ভারতের নদ নদীর সঙ্গে দক্ষিণ ভারতের নদ নদীর তুলনামূলক আলোচনা করো, তাহলে তখন কিন্তু এই মাঝখানে বিভাজিকা রূপে কে কাজ করছে, বিন্ধ্য পর্বত। এরপর একটা প্রশ্ন হচ্ছে আদর্শ নদী। এটা তোমরা ক্লাস 6, 7, 8, 9 প্রত্যেকটা ক্লাসে কিন্তু আদর্শ নদী পড়েছো। এটা একটা 2 নম্বরের প্রশ্ন। আদর্শ নদী কাকে বলে, একটা নদীর যখন 3টে গতিপথ স্পষ্টভাবে দেখা যায়। 3টে গতিপথ বলতে, একটা নদীর উচ্চ গতি থাকে, তারপরে মধ্যগতি থাকে, তারপরে নিম্ন গতি থাকে। তাহলে উচ্চ গতি, মধ্যগতি, নিম্ন গতি, এই 3টে গতি যদি কোনো নদী থাকে তখন তাকে আদর্শ নদী বলে। যেমন দেখো গঙ্গা, গঙ্গা হচ্ছে একটি আদর্শ নদী। কারণ কি, গঙ্গার উচ্চ গতি আছে, মধ্যগতি আছে, নিম্ন গতি আছে, তাহলে একে বলা হচ্ছে আদর্শ নদী। তবে দেখো, যদি তোমাকে যদি 2 পেতে হয়, তাহলে ভালো করে শুনবে, 2 পেতে হলে তোমাকে শুধু সংজ্ঞা লিখলে কিন্তু হবে না। তখন তোমরা কি করবে, তখন ধরো আদর্শ নদী পরীক্ষাতে এলো প্রশ্ন নাম্বার 2, তাহলে তুমি কি করবে, তখন অবশ্যই
সংজ্ঞা লিখবে 2 লাইন, তারপরে দুটো বৈশিষ্ট্য দেবে এবং অবশ্যই একটা উদাহরণ দেবে। তাহলে কিন্তু বোর্ডের পরীক্ষাতে যে তোমরা 2 নম্বরের কোশ্চেনগুলো, তাহলে অবশ্যই কিন্তু 2 এর মধ্যে 2 পাবে। কারণ এখন যেহেতু আমি টোটাল চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি না, জাস্ট 2 নম্বরে কি করে ঠিকঠাক নম্বর পাও সেটা নিয়ে আলোচনা করছি, তাই প্রত্যেকটা উত্তরের দিকে কিন্তু ধ্যান দেবে। নেক্সট এখান থেকে 2 নম্বর কি আসতে পারে? উপনদী আর শাখা নদী। এটা আমি মাঝে মাঝে দেখলাম, আমি যখন খাতা দেখি, মানে অফলাইনে যারা আমার কাছে পড়ে তাদের খাতা কি দেখতে পাই যে উপনদীর জায়গাতে শাখা নদীর সংজ্ঞা দিয়ে দেয়, আর শাখা নদীর জায়গাতে কিন্তু উপনদীর সংজ্ঞা দিয়ে দেয়। তো এটা একটু ভালো করে দেখো। ধরো একটা প্রধান নদী এইভাবে প্রবাহিত হচ্ছে, এইবার উপনদী আর শাখা নদী কি? উপনদী মানে কি? অন্য একটা নদী এসে যখন এই মূল নদীর সঙ্গে মেশে, এটা ধরো আমার মূল নদী, তাহলে এই যে আর একটা নদী এসে মিশলো, তাহলে এটা তখন হয়ে যাবে উপনদী। বোঝা গেল? উদাহরণ হিসেবে ধরছি, ধরো হুগলি নদী তোমরা জানো, এই হুগলি নদীতে কিন্তু দামোদর নদী গিয়ে মিশেছে, তাহলে দামোদর হয়ে গেল এখানে উপনদী, আর এখানে হুগলি হয়ে গেল প্রধান নদী। আবার শাখা নদী কি? যখন একটা প্রধান নদী হয়তো দেখা গেলো দুটো অংশে বিভক্ত হয়ে গেল, তাহলে এই দুটো তখন শাখা নদী হয়ে গেল। যেমন তোমরা জানো গঙ্গা নদী কি হয়েছে? একটা অংশ বাংলাদেশের দিকে চলে গেছে, আর একটা অংশ পশ্চিমবঙ্গে আছে, তাহলে ওটা হলো পদ্মা, হলো শাখা নদী। আর এখানে দামোদর হচ্ছে উপনদী। তাহলে এই দুটো সংজ্ঞা যেন গন্ডগোল না হয়, প্রধান নদীতে যখন অন্য নদী এসে মেশে তখন সেই অন্য নদীটা হচ্ছে উপনদী, আর প্রধান নদী থেকে যখন একটা নদী শাখা আকারে বেরিয়ে যায় তখন তাকে বলে শাখা নদী। তাহলে এগুলো কিন্তু 2 নম্বরে আসতে পারে। তাহলে এগুলো তোমাকে কিভাবে অ্যাটেন্ড করতে হবে? সংজ্ঞা লিখবে, বৈশিষ্ট্য লিখবে, আর অবশ্যই একটা করে কিন্তু উদাহরণ দেবে। নেক্সট, নদী ক্ষয় করে কি কি প্রক্রিয়ায়? আচ্ছা, তোমরা যারা 5 নম্বরের জন্য প্রশ্ন রেডি করেছো তারা অলরেডি জানো যে উচ্চ গতি নদীর 3টে গতি থাকে, এটা তো জানো, উচ্চ গতি, মধ্য গতি আর হচ্ছে নিম্ন গতি। উচ্চ গতিতে নদীর প্রধান কাজ হচ্ছে ক্ষয় করা, মধ্য গতিতে প্রধান কাজ হচ্ছে বহন করা, আর নিম্ন গতিতে হচ্ছে প্রধান কাজ হচ্ছে সঞ্চয় করা। তাহলে এই উচ্চ গতিতে যে ক্ষয় করে, এই ক্ষয়ের অনেকগুলো প্রক্রিয়া আছে। মধ্য গতিতে নদী যে বহন করে এর অনেক প্রক্রিয়া আছে, আবার নিম্ন গতিতে যে সঞ্চয় করে তাহলে এর অনেকগুলো প্রক্রিয়া আছে। তাহলে আমরা এবার এই উচ্চ গতির ক্ষয় প্রক্রিয়া সম্পর্কে জানবো। দেখো, উচ্চ গতিতে নদী অনেকগুলো প্রক্রিয়ার সাহায্যে ক্ষয় করে, তার মধ্যে প্রধান 4টে আমি এখানে আলোচনা করছি। প্রথম যেটা আছে সেটা হচ্ছে দেখো জলপ্রবাহ ক্ষয়। দেখো, নদী যখন পাহাড়ি অঞ্চলে উপর দিক থেকে নিচের দিকে এইভাবে নদী যখন নামছে, তাহলে জলের একটা সামনের দিকে প্রবাহ থাকবে। এই প্রবাহ থাকার জন্য সামনে যে সমস্ত শিলা বা যাই কিছু থাকুক না কেন সেগুলো কিন্তু সামনে ক্ষয় করতে করতে যাবে, যেহেতু অভিকর্ষজ টানের জন্য নিচের দিকটাতেই জল প্রবাহিত হবে। তাহলে এই ধরনের ক্ষয়কে বলা হচ্ছে জলপ্রবাহ ক্ষয়, অর্থাৎ জল সামনের দিকে প্রবাহিত হচ্ছে আর ক্ষয় করতে করতে যাচ্ছে। নেক্সট, অবঘর্ষ। অব মানে কি? নিচের দিকে। দেখো, অবমানের নিচের দিকে, ঘর্ষণ মানে হচ্ছে ঘর্ষণ করা। তাহলে জল যখন নিচের দিকে প্রবাহিত হবে তাহলে জলের নিচের দিকটাতে কিছু নুড়িবালি কাঁকর থাকবে, আর জল তার উপর দিক থেকে প্রবাহিত হবে। তাহলে এই জল নিচে নুড়িবালি কাঁকরের অবঘর্ষ মানে নিচের দিকে ঘর্ষণ প্রক্রিয়া দ্বারা যে ক্ষয় করতে করতে যাবে তাকে অবঘর্ষ ক্ষয় বলে। আবার ব্যাপারটা বোঝো, জল যেখান দিয়ে প্রবাহিত হবে তার নিচের দিকে নুড়িবালি কাঁকর থাকবে। তাহলে জল নিচের দিকে যখন প্রবাহিত হচ্ছে তাহলে নিচে যে নুড়িবালি কাঁকরগুলো থাকছে তার সঙ্গে কিন্তু একটা ঘর্ষণ প্রক্রিয়া হচ্ছে, তাহলে তার ফলে কিন্তু ক্ষয় হতে পারে। ঘর্ষণ ক্ষয় কি? ঘর্ষণ ক্ষয় দেখো, নদী থেকে যখন জল প্রবাহিত হচ্ছে নদীর মধ্যে কিছু নুড়িবালি কাঁকর আছে, মানে নদীর মধ্যে বলতে নদীর জলের সঙ্গে, আবার নদীর নিচের দিকটা তো নুড়িবালি কাঁকর আছে। তাহলে ওই যে নদীর সাথে যে জলটা যাচ্ছে আর নদীর নিচে যে নুড়িবালি কাঁকর আছে, তাহলে তার ফলেও কিন্তু একটা পাথরে একটা ঘষাঘষি বা ঠোকাঠুকি হবে, যার ফলে কিন্তু এখানে ঘর্ষণ ক্ষয় হবে। আর দ্রবণ ক্ষয় জিনিসটা কি? দ্রবণ ক্ষয়টা তুমি আরো ভালো বুঝতে পারবে যদি চুনাপাথর অঞ্চলে যাও বা লবণাক্ত পরিবেশে যাও। ধরো তুমি ধরে নাও তোমার বাড়ির মেঝেতে কিছুটা লবণ পড়ে আছে। ধরো ঘরের মেঝে তোমার, এই যে ঘরে একটা ফ্লোরে কিছুটা জায়গাতে লবণ পড়ে আছে। এবার এখান থেকে যদি তুমি জলকে প্রবাহিত করো তাহলে কিন্তু এই জলের সঙ্গে লবণটা মিশে নুন জলটা সামনের দিকে এগিয়ে যাবে। ঠিক একই রকম ভাবে
ধরো পৃথিবীর প্রাকৃতিকভাবে কোনো একটা জায়গা বা কোনো একটা অংশ দেখা গেল চুনা পাথর দিয়ে তৈরি, থাকতেই পারে। তাহলে এই চুনা পাথর যদি এই অংশটা যদি থাকে আর নদী যদি এই দিক থেকে যদি জল প্রবাহিত হয়, তাহলে নদীর এই নিচের পোর্শনে যদি চুনা পাথর থাকে, তাহলে এই কিছুটা চুন জাতীয় পদার্থ এই জলের সাথে মিশে সামনের দিকে এগিয়ে যাবে। বা এটা যদি লবণাক্ত কোনো কণা থাকে, তাহলে কিন্তু জলের সাথে মিশে এইভাবে সামনের দিকে এগিয়ে যাবে। তাই তাকে বলা হচ্ছে দ্রবণ ক্ষয়। আসলে জলের সঙ্গে চুন বা লবণ জাতীয় দ্রবীভূত হয়ে ক্ষয় হয় বলে এই প্রক্রিয়ার নাম হচ্ছে দ্রবণ ক্ষয়। তাহলে এখান থেকে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু 2 নম্বরের জন্য তোমাকে রেডি করতে হবে। নেক্সট কি আছে দেখো, এবার হচ্ছে বহন কাজ। ঠিক একই রকম ভাবে আমি একটু আগে যেমন বললাম ক্ষয় করে, ঠিক একই রকম ভাবে কিন্তু নদীর আবার বহনও করতে হয়। কিভাবে বহন করে দেখো, দ্রবণ প্রক্রিয়া। তাহলে ওই যে আমি একটু আগে তোমাকে বললাম যে জলের সাথে এইভাবে প্রবাহিত যখন হবে চুন জাতীয় পদার্থ বা লবণ জাতীয় পদার্থ, তাহলে ওটা তো জলের সাথে মিক্সড অবস্থায় থাকলো। ওই মিক্সড অবস্থায় থাকা অবস্থায় এক জায়গা থেকে আরেক জায়গাতে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ সামনের দিকে প্রবাহিত হচ্ছে। তাই একে দ্রবণ প্রক্রিয়া দ্বারা বহন হচ্ছে। ভাসমান প্রক্রিয়া মানে কি, কিছু কিছু দেখবে বিশেষ করে জৈব যে পদার্থগুলো হয় সেগুলো কি হয় জলের সাথে অনেক হালকা মিশে থাকে। জল যে দিকটা প্রবাহিত হয় সামনের দিকে সেই জৈব জাতীয় পদার্থগুলো কিন্তু প্রবাহিত হয়। ধরো এই নদীর প্রবাহ পথে কিছু জৈব পদার্থ অর্থাৎ পাতা পচলো বা এই জাতীয় কিছু পচনশীল পদার্থ আগে থেকে ধরো জমা ছিল, তাহলে যখনই নদী সামনের দিকে প্রবাহিত হবে তখন এই পচনশীল পদার্থগুলো কিন্তু আস্তে আস্তে সামনের দিকে প্রবাহিত হবে, অর্থাৎ ভাসমান প্রক্রিয়া সামনের দিকে জলের সাথে ভেসে ভেসে এগোতে থাকবে। লম্ফদান প্রক্রিয়া কি, ওই যে আমি আগে ক্ষয়ের সময় কি পড়ালাম যে ছোট ছোট যে নুড়ির ডাস্ট বা কণাগুলো থাকবে সেগুলো কি হয় এই অভিকর্ষজ টানে জলের সাথে সাথে লাফাতে লাফাতে নিচের দিকে চলে যায়। তাই তখন তাকে বলা হচ্ছে লম্ফদান প্রক্রিয়া, অর্থাৎ ওই নুড়িবালি কাঁকড়ের কণাগুলো আস্তে আস্তে জলের সঙ্গে লাফাতে 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 সামনের দিকে এগিয়ে যাবে। আর অবঘর্ষণ প্রক্রিয়া মানে যদি শিলার আকৃতিগুলো একটু বড় বড় হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু জলের প্রেসার প্লাস অভিকর্ষ যে নিচের দিকে টান এই ঢালের জন্য তখন এই কিছু বড় বড় নুড়ি বালি কাঁকড়ের যে কণা সেগুলো কিন্তু সামনের দিকে পর্বতে ঢালবে, আস্তে আস্তে নিচের দিকে নামবে। তখন তাকে বলা হচ্ছে আকর্ষণ প্রক্রিয়া। তাহলে একটা হচ্ছে দ্রবণ প্রক্রিয়া, ভাসমান প্রক্রিয়া, লম্ফদান প্রক্রিয়া, আর একটা হচ্ছে আকর্ষণ প্রক্রিয়া। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের এখান থেকে 2 নম্বরের জন্য আসবে। আচ্ছা এবার দেখো, তাহলে ক্ষয় হলো, বহন হলো, আর একটা যেটা প্রক্রিয়া আছে সেটা হচ্ছে সঞ্চয় প্রক্রিয়া। তবে সঞ্চয় প্রক্রিয়ার ফলে যেহেতু সঞ্চয় একই জায়গা হচ্ছে তাই আলাদা করে এগুলো প্রক্রিয়া পড়াবার দরকার নেই। এরপরে এখান থেকে যে 2 নম্বরের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো হচ্ছে তোমরা যারা 5 নম্বরের জন্য অলরেডি রেডি করে ফেলেছো, নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ আর নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। তাহলে এই ক্ষয়কার্যের থেকে ওখান থেকে প্রায় 10-12টা 2 নম্বরের প্রশ্ন আছে, আর নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ ওখানেও কিন্তু 10-12টা আছে। তাহলে ওটা নেক্সট ভিডিওতে পাবে। এই ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে তাই এই কটা কোশ্চেন এই ভিডিওতে থাক, এরপরে যে কোশ্চেনগুলো আছে সেগুলো সামনের ভিডিওতে পোস্ট করা হবে। কন্টিনিউ যদি তোমরা ভিডিওগুলো দেখো তাহলে মাধ্যমিকে তোমরা জানো 2 নম্বরের প্রশ্ন থাকবে 6টা, মানে লিখতে হবে 6টা, 12 নম্বর থাকবে হচ্ছে 12টা কোশ্চেন। তো যারা সাজেশন ঠিকঠাক করে ফলো করছো তাদেরকে তো আমি আগেই কথা দিয়েছি 5 নম্বরের 4টে, 3 নম্বরের 4টে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসবে, আর ম্যাপ 10 নম্বর যে 10টা থাকবে প্রত্যেকটা কমন দেবো। 2 নম্বরও প্রত্যেকটা কমন দেওয়া হচ্ছে বা হবে। এবার অনেকেরই কোশ্চেন যে 2 নম্বরগুলো আমাদের ঠিকঠাক রেডি করা নেই, তো শুধুমাত্র তোমাদের এই 2 নম্বরের প্রশ্নগুলো রেডি করবার জন্যই কিন্তু নতুন করে ভিডিওগুলো আবার তৈরি করা হচ্ছে। মানে ভূগোল বই প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো তোমাদের 2 নম্বর ডাউটফুল কোশ্চেন আছে সব অ্যান্সারগুলো তোমরা যদি চাও তাহলে কমেন্ট সেকশনে জানাবে, তাহলে সেগুলো কিন্তু সেখানে তোমাদের জন্য পোস্ট করে দেওয়া হবে। আর ওভারঅল বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে লাস্ট পৃষ্ঠা পর্যন্ত ভূগোলে যে প্রশ্নমান 2 নম্বরগুলো থাকে সেগুলো অবশ্যই ডিসকাস করে দেবো। আর ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর ভিডিওগুলো একটু বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। তোমরা যতটা সাপোর্ট করবে আমরা তত ভিডিও বানানোর চেষ্টা করব। আর এই ভিডিও ক্লাস 10 এর ছেলেমেয়েরা তো অবশ্যই দেখছো, 12 এবং 11 জন্য বলছি। ক্লাস 11 কিন্তু এই বছর থেকে পুরো সিলেবাস নতুন হয়ে গেছে, তাই তোমাদেরও যদি ভিডিওর প্রয়োজন থাকে তোমরাও সেটা জানাতে পারো। আর কিছু ভিডিও 10 এর সঙ্গে সঙ্গে 12 এর ভিডিও আসবে,
কারণ আমাদের এখন প্রধান টার্গেট ক্লাস 10 এবং ক্লাস 12। তো যারা ভিডিওগুলো দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট একটা ভিডিওর জন্য আমরা অপেক্ষায় রইলাম।